হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সব ভালোই আছো। ঠিক আছে, সো আগের ভিডিওগুলো তোমরা দেখিও অ্যান্ড আমি দীপনদার লগে মাত্রাম দ্যাট আমরা অফলাইন ক্লাস শুরু করে দিমু। ঠিক আছে, সো আজকে দেখো আমরা তোমরা ইউনিট 5টা স্টার্ট করবো। তোমরা যেটা নোটস আছে ওইটা লইয়া বউ ভিডিও দেখার সময়। ঠিক আছে, তো তোমরা বুঝতেও সুবিধা হইব আর আমি স্ক্রিনের মধ্যে ওই নোটসগুলা শো করবো যাতে তোমরা ইজি হয়ে যায়। সো দেখো এই চ্যাপ্টারের ফার্স্ট কোয়েশ্চেন কিতা, ডিফাইন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমি তোমরা বাংলাতে বুঝাই। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে কিতা? ম্যানেজমেন্ট মানে তো জানো সব কিছু ম্যানেজ করা, আর ফাইন্যান্স মানে কিতা টাকা। ঠিক আছে, দেখো ছোটো হোক বড় হোক মিডিয়াম হোক যে কোনো কোম্পানি হোক তারা টাকার প্রয়োজন থাকে। মানে তুমি যদি টাকা কো টাকারে যদি ফাইন্যান্স কো, ফাইন্যান্স ইজ দ্য লাইফ ব্লাড অফ দ্য কোম্পানি। মানে যে কোনো কোম্পানির যদি রক্ত যেরকম একটা শরীরে যেরকম রক্ত লাগে চলার লিগা, ঠিক তেমনি কিতা হয় যে কোনো কোম্পানি চলার লিগা টাকা লাগে। ঠিক আছে, সো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে কিতা, আমরা যেন ফাইন্যান্স যেটা আছে টাকা যেটা আছে আমরা কেমনে ম্যানেজ করবো, কীরকম আমরা প্ল্যানিং করতে লাগবো, কতটুকু টাকা লাগবো, কীরকম কোন জায়গার থেকে টাকা আনবো, ওইটারই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট হয়। দেখো ডেফিনেশন পড়লেও তোমরা ক্লিয়ার হয়ে যাব। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিলস উইথ প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস অফ দ্য এন্টারপ্রাইজ। ঠিক আছে, এন্টারপ্রাইজেসের যতটুকু প্ল্যানিং আছে, অর্গানাইজিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং ফাইন্যান্স রিলেটেড ওইটা আমরা অ্যানালাইজ করবো। তারপরে দেখো কিতা, ইট ইজ কনসার্ন উইথ অপটিমাম প্রকিউরমেন্ট অ্যান্ড এফেক্টিভ ইউটিলাইজেশন অফ ফান্ড ইন এ ম্যানার দ্যাট দ্য রিস্ক কস্ট অ্যান্ড কন্ট্রোল কনসিডারেশন আর প্রপারলি ব্যালেন্সড ইন এ গিভেন সিচুয়েশন। ঠিক আছে, একটা গিভেন সিচুয়েশনে ফাইন্যান্সিয়াল যেটা ম্যানেজমেন্ট আছে ওইটা আমরা দেখবো কীরকমভাবে প্ল্যানিং করিয়া, অর্গানাইজিং করিয়া, ডাইরেক্টিং অ্যান্ড কন্ট্রোলিং করিয়া সব ফাইন্যান্সিয়াল রিলেটেড অ্যাক্টিভিটিসরে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন হইলো রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ঠিক আছে, পয়েন্ট ওয়াইজ আমরা ফরিয়া যাবো। দেখো ফার্স্ট পয়েন্ট কিতা লেখা আছে, সাইজ অ্যান্ড কম্পোজিশন অফ ফিক্সড অ্যাসেটস অফ বিজনেস। এটার আন্ডার কিতা লেখা আছে দেখো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসিশনস হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট অন দ্য সাইজ অ্যান্ড কম্পোজিশন অফ ফিক্সড অ্যাসেটস অফ এ বিজনেস কনসার্ন। কেমনে ফিক্সড অ্যাসেটের লগে রিলেটেড দেখো কেমনে। ফর এক্সাম্পল, a decision to invest a sum of rupees 50 crores in fixed asset would increase the size of fixed assets by this amount. মানে কইছে দেখো একটা কোম্পানি যদি ডিসাইড করছে ফাইন্যান্সিয়াল ডিসিশন লইছে, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট মানে কি তা ফাইন্যান্স রিলেটেড ডিসিশন লইব। এখন দেখো একটা কোম্পানি যদি ডিসাইড করছে তারা ₹50 crore ফিক্সড অ্যাসেট কিনবো। ঠিক আছে, ফিক্সড অ্যাসেট কিনবো, তো এটার রেজাল্টে কিতা হইব, ফিক্সড অ্যাসেটটা বাড়ি যাব, ওইটাই পয়েন্টও লেখা আছে। তারপরে দেখো নেক্সট পয়েন্টও কিতা, কারেন্ট অ্যাসেটস অ্যান্ড দেয়ার ব্রেকআপ। ঠিক আছে, এটা রিলেশনশিপের ব্রেকআপ না। দেখো কিতা, financial management decisions such as receivables management, inventory management, etc., affect the composition of current assets as well. With increasing investment in current assets, there are simultaneous increase in the requirement of working capital too, thus influencing the composition of current assets further. মানে কইছে দ্যাট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যদি আমরা ডিসিশন লই কারেন্ট অ্যাসেটস বাড়াইমু, যদি কারেন্ট অ্যাসেট যদি আমরা বাড়াইতে চাই এটার লিগে আমরা কী হইব, ওয়ার্কিং ক্যাপিটাল যেটা আছে ওইটার নিডটাও বাড়ি যাব, ওইটাই এই পয়েন্টে লেখা আছে। দেখো তোমরা যদি এই দুইটা পয়েন্ট আমি যেটা যেটা নোটস দিছে ওইটা যদি তোমরা টাফ লাগে তোমরা নেট থেকে বাখরিয়াও পড়তে পারবা। ঠিক আছে, এটা কোনো প্রবলেম নাই, জাস্ট মিনিং যেটা আছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কিতা ওইটা বালাটিকে কনসেপ্টটা ক্লিয়ার রাখিও। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট পয়েন্ট কিতা, দেখো এইগুলা যেটা আমরা পয়েন্ট লিখলাম এটা এখানে লিখলাম। দেখো এটা মনে রাখো দ্যাট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ইম্পর্টেন্স কিতা, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে কিতা কিতা করে দেখ। ঠিক আছে, দেখো নাম্বার 3 পয়েন্টটা দেখো, আগে দুইটা পয়েন্ট পড়ছি। দেখো পিরিয়ড অফ ফাইন্যান্সিং, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসাইডস অ্যাবাউট দ্য প্রপোর্শন অফ লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম ফাইন্যান্সিং অফ বিজনেস রিকোয়ারমেন্টস। মানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা আছে তারা কিতা করে, আমরা এন্টারপ্রাইজ যেটা আছে যে কোনো কোম্পানি হইতে পারে, তারা শর্ট টার্মে কিতা কিতা জিনিস ফাইন্যান্স করবো বা লং টার্মে কিতা করবো। মানে যদি সিম্পল ওয়ার্ডসে কই, শর্ট টার্মে তারা কিছু পারচেজ করবো নি, কিতা ডিসিশন লইব এটা লেখা থাকতে লাগবো। তারপরে লং টার্মে কিতা করবো সব কিছু লেখা থাকতে লাগবে, যেটারে অবজেক্টিভস অফ দ্য বিজনেসও হয়। ঠিক আছে, তারপর দেখো নেক্সটটা লাস্ট পয়েন্ট অ্যান্সারের দেখো, আইটেমস ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ভেরিয়াস আইটেমস ইন দ্য প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অফ এ কোম্পানি আর এফেক্টেড বাই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসিশন। কইছে দ্যাট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও যেটা কোম্পানির যেটা যেটা আইটেমস থাকে ওইটা বহুত কিছু এফেক্টেড হয়ে যায়। কেমনে এফেক্টেড হয়ে যায়, যেরকম ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ডিসিশন লওয়ায়, সাপোজ একটা ডিসিশন লওয়াইছে, সাপোজ XYZ একটা ডিসিশন লওয়াইছে, ওইটার কারণে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টও যতটা আইটেমস থাকবো ওইটা এফেক্টেড হইব। কেমনে হইব দেখো, ফর এক্সাম্পল, হায়ার অ্যামাউন্ট অফ ডেপ্ট মিনস হায়ার ইন্টারেস্ট এক্সপেন্স ইন ফিউচার। মানে কইছে সাপোজ যদি আমরা বহুত বাকি থাকে তো এটার লিগে কী হইব, ফিউচারে দেখো বাকি তো কেউ তোমরা মাগনা দিত না,
তোমার টাকার লগে কিতা দিতে লাগবে ইন্টারেস্ট দিতে লাগবে সো এটাই লেখছে দেখো ফর এক্সাম্পল হায়ার অ্যামাউন্ট অফ ডেপ্ট মিনস higher interest expense in future. Similarly, repairs of machinery are likely to decrease the profits of the year by the amount incurred on repairs. ঠিক আছে তারপরে দেখো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে তিনটা মেইন ডিসিশন লওয়া হয় ওই তিনটা ডিসিশন কিতা কিতা দেখো একটা হইলো ইনভেস্টমেন্ট ডিসিশন তারপরে হইলো ফাইন্যান্সিং ডিসিশন আর পরে লাস্ট যেটা হইলো ওইটা হইলো ডিভিডেন্ড ডিসিশন ঠিক আছে সো দেখো ইনভেস্টমেন্ট ডিসিশন মানে কিতা দেখো লেখা আছে দ্য ফাইন্যান্সিয়াল ম্যানেজার হ্যাজ টু ডিসাইড অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট অফ ফান্ডস ইন ভেরিয়াস বিজনেস অ্যাক্টিভিটিস ফান্ডস হ্যাভ টু বি ইনভেস্টেড ইন ফিক্সড অ্যাসেটস সাচ এস মেশিনস ইকুইপমেন্টস বিল্ডিং এক্সেট্রা মানে কইছে দ্যাট ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটা আছে ওইটার মধ্যে ফার্স্ট ডিসিশন যেটা লওয়া হয় ওইটা হলো ইনভেস্টমেন্ট ডিসিশন মানে আমরা কোনটা ফিক্সড অ্যাসেটসের মধ্যে আমরা পয়সা যেটা কোম্পানির যেটা টাকা আছে ওইটা ইনভেস্ট করবো দেখো একটা জিনিস একটা শর্ট কোয়েশন আইতে পারে যেটা লেখা আছে দেখো ব্র্যাকেট দেওয়া আছে নোটসের মধ্যে ডিসিশনস রিলেটিং টু ইনভেস্টমেন্ট ইন ফিক্সড অ্যাসেটস আর নোন এজ ক্যাপিটাল বাজেটিং ডিসিশনস ঠিক আছে মানে যেটা ফিক্সড অ্যাসেটস লইয়া ডিসিশন লওয়া হয় ফিক্সড অ্যাসেটস রিলেটেড যেটা ইনভেস্টমেন্ট ডিসিশন লওয়া হয় ওইটার কয় ক্যাপিটাল বাজেটিং ডিসিশন অ্যান্ড দোজ রিলেটিং টু ইনভেস্টমেন্ট ইন কারেন্ট অ্যাসেটস আর যেটা ইনভেস্টমেন্ট যেটা আমরা কারেন্ট অ্যাসেটও করি ওইটারে কিতা হয় আর নোন এজ ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট ঠিক আছে এই দুইটা শর্ট কোয়েশন আইতে পারে এক্সামও ওইটাও শিখিলেইও সো ফার্স্ট যেটা পয়েন্ট আছে ইনভেস্টমেন্ট ডিসিশন ওইটা আমরা বুঝি গেছি তারপরে দেখো নেক্সট কিতা ফাইন্যান্সিং ডিসিশনও কিতা লেখা আছে দেখো This relate to raising of funds for different periods. The finance manager must decide when, where and how to procure funds to meet the requirements of the company. মানে কইছে দ্যাট ফাইন্যান্স ম্যানেজার যেটা থাকবো হে কিতা করবো আমরা টাকা যেটা লাগে কোম্পানির লিগা যেরকম টাকা লাগে রাইট যেরকম শরীরের কিতা লাগে রক্ত গাড়ির কিতা লাগে পেট্রোল তো কোম্পানির কিতা লাগে টাকা লাগে ঠিক আছে সো টাকাটা কেমনে আইব ঠিক আছে যেরকম লেখা আছে দেখো ওয়েন মানে কোন সময় আইব ওয়্যার কোন জায়গাত আইব অ্যান্ড হাউ কেমনে আইব ঠিক আছে ওইটার ফাইন্যান্সিং ডিসিশনটা কে করে ফাইন্যান্স ম্যানেজার করে কোম্পানির ঠিক আছে তারপরে দেখো লাস্ট পয়েন্ট কিতা ডিভিডেন্ড ডিসিশন কিতা দেখো সাচ ডিসিশন আর রিলেটেড টু ডিভিডেন্ড পলিসি অফ দ্য কোম্পানি মানে এটা যেটা ডিসিশন যেটা আছে ওইটা কিতা করে এই ডিসিশনে ফাইন্যান্স ম্যানেজারে কিতা করে সাচ ডিসিশনস আর রিলেটেড টু ডিভিডেন্ড পলিসি অফ দ্য কোম্পানি মানে ডিভিডেন্ড পলিসি রিলেটেড ডিসিশন লওয়া কিতা লওয়া দেখো দ্য ফাইন্যান্স ম্যানেজার হ্যাজ টু ডিসাইড ওয়েদার দ্য কোম্পানি শুড ডিস্ট্রিবিউট all its profits or retain them or distribute a portion and retain the balance এটা দেখো সিম্পল আমি যদি তোমরা হই দেখো কোম্পানি সাপোজ বাবো যেটা কোম্পানি খোলা হয়েছে ঠিক আছে কোম্পানি প্রফিট কামাইছে বাবো 100 টাকা প্রফিট কামাইছে ঠিক আছে 100 টাকা হোম হয়ে যায় 100 কোটি টাকা কামাইছে ঠিক আছে 100 কোটি টাকা যদি প্রফিট করে তারা তো যারা শেয়ার হোল্ডার্স থাকবো তারা বাটি দিব রাইট সো এটার মধ্যে কী হয় ডিভিডেন্ড ডিসিশন দ্যাট তারা ওইটা পারে দ্যাট 60 কোটি টাকা থাকবে যেটা 60 কোটি তারা কিতা করবো 60 করোড় যেটা আছে ওইটা ডিস্ট্রিবিউট করে দেবো আর 40 করোড় কিতা করবো আবার বিজনেসও লাগাইবো যাতে তারা বিজনেসটারে গ্রোথ করা যায় বা গ্রো করা যায় বা এক্সপান্ড করা যায় ঠিক আছে যেটা তোমরা পয়েন্টও লেখা আছে তারপরে দেখো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যেটা নাম্বার 1 ডিসিশন যেটা লইছিলাম কিতা লইছিলাম ইনভেস্টমেন্ট ডিসিশন ঠিক আছে সো এটার দেখো এটার মধ্যে কিতা আছে ফ্যাক্টরস এফেক্টিং ইনভেস্টমেন্ট ডিসিশন মানে এইগুলা ফ্যাক্টরস যেটা আমি এখন তোমরা কইমু ওইটাই কিতা করে ইনভেস্টমেন্ট ডিসিশন লওয়ার সময় আমরা এইগুলা জিনিস মাইন্ডে রাখতে লাগবো ঠিক আছে সো দেখো নাম্বার 1 কিতা ক্যাশ ফ্লোজ অফ দ্য প্রজেক্ট ঠিক আছে কিতা লেখা আছে দেখো whenever a company is investing huge funds in an investment proposal it expects some regular amount of cash inflow to meet day-to-day requirement. The amount of cash inflow an investment proposal will be able to generate must be assessed properly before investing in the proposal. মানে কইছে দ্যাট যে সময় আমরা যদি একটা বড় প্রজেক্ট লই ঠিক আছে ওই সময় আমরা কিতা লাগবো আমরা ডে টু ডে এক্সপেন্সেস যেটা থাকবো যেটার ওয়ার্কিং ক্যাপিটাল হয় ওইটার রিকোয়ারমেন্টও বাড়ি যাব ঠিক আছে দেখো তুমি প্রজেক্ট কমপ্লিট করার পরে টাকা তো পাইবা এটা তো আমি বুঝছি ঠিক আছে বাট তুমি যদি যে কোনো একটা বড় প্রজেক্টে ইনভেস্ট করো তোমার হাতে তো টাকা থাকতে লাগবে রাইট ডে টু ডে এক্সপেন্সেস যেটা থাকবো ডেইলি ওয়ার্কার্সের টাকা হোক বা একটা জিনিস কিনতে লাগে এইগুলা টাকা কই থেকে আইব ওয়ার্কিং ক্যাপিটাল থেকে আইব সো এটাই কইছে দ্যাট নাম্বার 1 পয়েন্ট হলো ক্যাশ ফ্লোস অফ দ্য প্রজেক্ট ঠিক আছে তারপরে দেখো নেক্সট পয়েন্ট হলো রেট অফ রিটার্ন মানে কিটা দেখো এভরি প্রপোজাল ইজ অ্যানালাইজড ইন দ্য লাইট অফ রেট অফ রিটার্ন এ প্রজেক্ট ইজ এক্সপেক্টেড অনলি ওয়েন ইট গেটস higher rate of return as compared to others in case of alternative proposal. For example, if rate of return of proposal 1 is 10% and of proposal 2 is 15%, later should be accepted. মানে এখন দেখো সাপোজ
রেট অফ রিটার্ন মানে কিতা সাপোজ যদি একটা কোম্পানি ঠিক আছে সাপোজ রামের কোম্পানি যদি তুমি ইনভেস্ট করো তো তুমি প্রফিট পাইবা হইলো বাট রেট অফ রিটার্ন যেটা আছে পাইবা হইলো 10%, মানে যত ইনভেস্ট করবা ওইটা 10% পাইবা। আর সাপোজ যদু আছে, যদুর যদি কোম্পানিতে ইনভেস্ট করো বা যদুর প্রজেক্ট যদি লো তুমি রেট অফ রিটার্ন কত পাইবা 15%, ঠিক আছে প্রফিট মানে 15% পাইবা। সো অবভিয়াসলি তুমি যদুর প্রজেক্টটাই লইবা রাইট। সো এটাই হয়েছে। তারপরে দেখো রেট অফ রিটার্নটা মানে বহুত ইম্পর্টেন্ট হয়। তারপরে নেক্সট পয়েন্ট কিতা দেখো রিস্ক ইনভলভ। রিস্ক ইনভলভ আমি ডেফিনেশনটা পড়লাম জাস্ট কইলাম। দেখো সাপোজ একটা প্রজেক্ট বড় একটা প্রজেক্ট লইলাই ওইটার নিজে যত রিস্ক থাকবো যত দেখো যত টাকা থাকবো অত রিস্ক তো থাকবো, আমরা এটা বিজনেসও জানি ঠিক আছে। বাট কিছু কিছু যদি মডারেট রিস্ক থাকে সাপোজ যদি রামের কোম্পানি যদি তুমি করো তুমি নো ডাউট রেট অফ রিটার্ন 10 পাইরা ঠিক আছে, বাট রিস্ক এটার নিজে কম। বাট যদি তুমি যেটা যদুর প্রজেক্ট লইছো যেটা আমি তোমরা আগে কইলাম ওইটার নিজে রেট অফ রিটার্ন বেশি বাট রিস্কও বহুত বেশি। সো লস হওয়ার চান্সেসও তো থাকে রাইট। সো এইগুলা জিনিস আমরা মাইন্ডে রাখতে লাগবো। তারপরে দেখো আরও কিছু কিছু ক্রাইটেরিয়া আছে। দেখো কিতা লেখা আছে এলো ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া। এটা কিতা লেখা আছে দেখো অ্যালং উইথ রিটার্ন রিস্ক ক্যাশ ফ্লো দেয়ার আর ভেরিয়াস আদার ক্রাইটেরিয়া উইচ হেল্প ইন সিলেক্টিং অ্যান ইনভেস্টমেন্ট প্রপোজাল সাচ এস অ্যাভেলেবিলিটি অফ লেবার টেকনোলজিস ইনপুট মেশিনারি এক্সেট্রা, ঠিক আছে। সো এইগুলা ফ্যাক্টরস যেরকম লেবার্স মানুষ আছে কিনা, তারপরে টেকনোলজি আছে কিনা, ঠিক আছে ইনপুট মেশিনারি আমরা ফ্যাক্টরির মধ্যে মেশিনস আছে কিনা, এইগুলা ফ্যাক্টরসও আমরা যেটা ফ্যাক্টরস এফেক্টিং ইনভেস্টমেন্ট ডিসিশনও হেল্প করে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কিতা ইজি অ্যাভেলেবিলিটি অফ ফান্ডস, ঠিক আছে। তারপরে আছে হইলো ফ্লেক্সিবিলিটি, তারপরে আছে হইলো প্রপার ইউটিলাইজেশন অফ আর্নিংস। এইগুলা পয়েন্ট যে সময় তোমরা এক এক লাইন পড়বা তোমরা ক্লিয়ার হয়ে যাব, ঠিক আছে। আগের যেটা আমি কইছি ওইটা বালাটিকে ফরিও অ্যাটলিস্ট তোমরা 7-8টা পয়েন্ট তো তোমরা পুরো ক্লিয়ার থাকতো। সো দেখো তারপরে নেক্সট কোয়েশ্চন হইলো দেখো ফাংশনস অফ ফাইন্যান্স ম্যানেজার, ঠিক আছে। এটা বহুতই ইজি অ্যান্সার করতে পারো। দেখো নাম্বার 1 পয়েন্ট কিতা ফাইন্যান্সিয়াল ফোরকাস্টিং অ্যান্ড প্ল্যানিং, মানে ফাইন্যান্স ম্যানেজারে কিতা করবো হে যেটা কোম্পানির যেটা থাকবো ওইটার নিজে কত টাকা লাগে কোম্পানিটা চালাইবার লেগা বা কারেন্ট অ্যাসেটসটা কেনার লেগা বা ফিক্সড অ্যাসেট কেনার লেগা ওইটা ফার্স্ট স্টেপ করবো, মানে ফার্স্ট ডিসিশন লইব। তারপরে দেখো কিতা করে অ্যাকুইজিশন অফ ফান্ডস, মানে প্রথম তো ডিসাইড করে নিল অতটুকু টাকা লাগে, ঠিক আছে। তারপরে নেক্সট স্টেপ কিতা হইব মানে টাকাটা আমরা কই থেকে আনবো, আইদার শেয়ার্স থেকে আনবো নি না ডিবেঞ্চার্স থেকে আনবো নি না ব্যাংক থেকে লোন লইমু ওইটা ডিসাইড করবো। তারপরে দেখো ইনভেস্টমেন্ট অফ ফান্ডস, এটা দেখো আরও ইজি, মানে দেখো টাকাটা আই গেল ওখানে আমরা কিতার মেজে ইনভেস্ট করবো, ঠিক আছে ওইটা ডিসাইড করবো। দেখো লেখা আছে দ্য ফান্ড শুড বি ইউজড ইন এ বেস্ট পসিবল ওয়ে, দ্য কস্ট অফ একুয়ারিং দ্যাম অ্যান্ড দ্য রিটার্নস শুড বি কম্পেয়ার্ড, দ্য channels which generate higher returns should be preferred, the technique of capital budgeting may be helpful in selecting a project, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট ফাংশন কিতা হইলো হেল্পস ইন ভ্যালুয়েশন ডিসিশন। ভ্যালুয়েশন ডিসিশন মানে কিতা একটা অ্যাসেটের কত ভ্যালু আছে বা একটা শেয়ার্সের কত ভ্যালু আছে ওইটার ভ্যালুয়েশনটা কে করে ফাইন্যান্স ম্যানেজারে করে, ঠিক আছে। তারপরে হইলো নেক্সট হইলো দেখো মেনটেনিং প্রপার লিকুইডিটি। লিকুইডিটি হইলো কিতা দেখো একটা কোম্পানির বা একটা ফার্মের ডে টু ডে এক্সপেন্সেস থাকে যেরকম লেবার্সরে টাকা দিতে লাগে বা র মেটেরিয়ালস কিনতে লাগে, ঠিক আছে, বা কোনো কোনো সময় কিছু পারচেজ করতে লাগে। সো এটার লিগে কোম্পানির যদি সব টাকা যদি ইনভেস্ট করলে তো হইতো না, কিছু টাকা তো রাখতে লাগবো রাইট, ক্যাশটা রাখতে লাগবো। সো ওইটাও কে করে ওইটা যেন কতটুকু টাকা রাখতো যাতে বেশি ওভারফ্লো হয়ে যায় না ক্যাশে, ঠিক আছে, বা শর্টেজও হয়ে যায় না। সো এটা কে করবো ফাইন্যান্স ম্যানেজার করবো। দেখো ফাংশনস মানে কিতা ফাইন্যান্স ম্যানেজারের কিতা কিতা কাজ করে বা কিতা কিতা জিনিসও হেল্প করে এইগুলা জিনিসটা লেখতে হয়, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট কিতা হইলো দেখো অ্যাপ্রাইজাল অফ ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। দেখো কিতা লেখা আছে এ ফাইন্যান্সিয়াল ম্যানেজার হ্যাজ টু এনশিওর দ্যাট দ্য ফান্ডস অ্যালোকেটেড টু ডিফারেন্ট ডিপার্টমেন্টস হ্যাভ বিন প্রপারলি ইউজড। হি ডেভেলপস সাম স্ট্যান্ডার্ডস ফর ডিফারেন্ট departments and keeps a watch on actual performance. In case he find any deviation between the standard set and the actual performance, then the remedial measures are suggested. মানে কইছে দ্যাট কোম্পানি একটা ডিসিশন লইছে দ্যাট একটা জিনিসও ইনভেস্ট করছে, ঠিক আছে। সো তারা তো একটা প্ল্যানিং করিয়া রাখছে রাইট, বাট দেখো কোনো কোনো সময় কিতা হয়ে যায় এটার মধ্যে ডেভিয়েশন আই যায় যেরকম তারা প্ল্যান করছে এরকম হয়েছে না। সো ওই সময় কিতা হয় যেটা ডেভিয়েশন হয় ওইটা এফেক্টিভ মেজার লইয়া ওইটারে সলভ করা হয়। তারপরে দেখো আই থিঙ্ক এই অ্যান্সারটা তোমরা এইচএস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারও পাইছো। দেখো ডিস্টিংশন বিটুইন শেয়ার্স অ্যান্ড ডিবেঞ্চার্স ওইটা এক্সামও আইতেই থাকে। দেখো শেয়ার্স মানে কিতা দেখো লেখা আছে নাম্বার 1 পয়েন্ট যেটা নেচারের মধ্যে শেয়ার্স আর কনসিডার্ড অ্যাজ পার্ট অফ ওনার্স ফান্ড, ঠিক আছে। শেয়ার্সটা কিতা হয় ওনার্স ফান্ডের একটা পার্ট হয়। আর ডিবেঞ্চার্স কিতা ডিবেঞ্চার্স আর পার্ট অফ বোরোড ফান্ড, ঠিক আছে, এটা ক্লিয়ার। তারপরে দেখো নেক্সট কিতা শেয়ার হোল্ডার্স আর নোন এস ওনার্স অফ দ্য কোম্পানি, মানে যারা শেয়ার হোল্ডার্স থাকে তারা কোম্পানির ওনার্স থাকে, ঠিক আছে, মানে তারা ওনার্সের দরজাটা দেওয়া হয়, ঠিক আছে।
তারপরে দেখো নেক্সট কিতা হইলো ডিভেঞ্চার্স। ডিভেঞ্চার্সও কিতা লেখা আছে দেখো, ডিভেঞ্চার হোল্ডার্স আর নোন এজ ক্রেডিটার্স অফ কোম্পানি, মানে ডিভেঞ্চার হোল্ডার্স যারা থাকে তারা কোম্পানির ক্রেডিটার্স থাকে। তারপরে দেখো ভোটিং রাইটস, শেয়ার হোল্ডার্সে দেওয়া হয় কি না, শেয়ার হোল্ডার্স গেট ভোটিং রাইট, মানে শেয়ার হোল্ডার্সরা ভোটিং রাইট পায়, আর ডিভেঞ্চার হোল্ডারে পায়নি, ডিভেঞ্চার হোল্ডার্স ডু নট গেট ভোটিং রাইট, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট পয়েন্ট হইলো লেখা আছে দেখো রিটার্ন। রিটার্ন শেয়ারসও কিতা লেখা আছে দেখো, এ শেয়ার হোল্ডার ইজ এন্টাইটেল টু রিসিভ ডিভিডেন্ড অন প্রফিটস, মানে শেয়ার হোল্ডার কিতা পায় প্রফিটের উপরে ডিভিডেন্ড পায়, ঠিক আছে। আর ডিবেঞ্চার্সে কিতা পায় দেখো, এ ডিবেঞ্চার হোল্ডার ইজ এন্টাইটেল টু রিসিভ ইন্টারেস্ট অন হিজ ইনভেস্টমেন্ট, মানে একটা ডিবেঞ্চার হোল্ডারে যত টাকা ইনভেস্ট করবো ওইটার উপরে কিতা পাইব, ইন্টারেস্ট পাইব, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট পয়েন্ট যেটা হলো রিক্স। রিক্স কিতা লেখা আছে, শেয়ার হোল্ডার্স আর দ্য প্রাইমারি রিক্স বিয়ারার্স অফ দ্য কোম্পানি, মানে কোম্পানির যেটা মেইন রিক্স থাকে কে বিয়ার করে, শেয়ার হোল্ডার্সরা। আর দেখো ডিভেঞ্চার্সও কিতা লেখা আছে, দের ইজ মিনিমাম রিক্স ইন কেস অফ ডিভেঞ্চার্স, মানে ডিভেঞ্চার্স যারা আছে, ডিভেঞ্চার হোল্ডার্স যারা আছে তারা রিক্স কম থাকে, ঠিক আছে। সো এটা আসলে ফার্স্টটা পয়েন্ট, ঠিক আছে। সো এটা বালাটিকে ফড়ি লিও। তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেন হলো দেখো ডিফারেন্স বিটুইন ইকুইটি শেয়ার্স আর প্রিফারেন্স শেয়ার্স, ঠিক আছে। এই দুটা প্রশ্ন যেটা আছে আগের, যেটা শেয়ার্স আর ডিভেঞ্চার্স বা এখন যেটা ইকুইটি শেয়ার্স আর প্রিফারেন্স শেয়ার্সের, এই দুইটা ডেফিনেশনের মধ্যে যে কোনো একটা আইতে থাকে সবসময় পরীক্ষার মধ্যে, ঠিক আছে। সো তখন এখন তোমরা আগে বুঝতে লাগবো ইকুইটি শেয়ার্স মানে কি তার প্রিফারেন্স শেয়ার্স মানে কি তা। দেখো আমি সিম্পল বুঝাই, প্রিফারেন্স শেয়ার্স মানে কি তা, প্রিফারেন্স শেয়ার্সের ওয়ার্ডের মধ্যে লেখা আছে হলো প্রিফারেন্স, মানে একটা কোম্পানি যদি প্রফিট কামায় সো ফার্স্ট টাকা কারে দিব, প্রিফারেন্স শেয়ার হোল্ডার্সরারে দিব, ঠিক আছে। তারপরে যদি টাকা বাঁচি যায় তে কারে দিব, ইকুইটি শেয়ার হোল্ডার্সরারে দিব, ঠিক আছে। এই জিনিসটা মনে রাখিও। সো দেখো একটা প্রিফারেন্স তো বুঝলাই, ঠিক আছে, তারারে আগে টাকা দেওয়া হইব, মানে যদি প্রফিট হয় সো ফার্স্টে কে পাইব, টাকা পাইব প্রিফারেন্স শেয়ার হোল্ডার্সরা পাইব, এরপরে যদি টাকা বাঁচি যায় তো ইকুইটি শেয়ার হোল্ডার্সরা পাইব, ঠিক আছে। এরপরে আরেকটা প্রিফারেন্স পাই হইলো সাপোজ যদি কোম্পানি বন্ধ হয়ে যায়, ঠিক আছে, মানে কোম্পানিটা কিছু কারণে বন্ধ হয়ে যায়, সো ফার্স্টে কী হইব, ক্রেডিটার্স যেটা থাকবো কোম্পানির যত যারা বাকি যারা থাকে, যারা যেখানে বাকি টাকা দেওয়ার বাকি রয়েছে ওখানে যদি টাকা দিলেইব, ঠিক আছে। সাপোজ যদি 100 কোটি টাকা থাকে, 100 কোটি টাকার মধ্যে বাবু 70 কোটি টাকা বাকি আছিল দিলাইছে, তারপরে যেটা 30 কোটি টাকা থাকবো ওইটার মধ্যে যারা প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স থাকবো তারা কত টাকা ক্যাপিটাল ইনভেস্ট করছে ওইটা তারারে দেওয়া হইব, ঠিক আছে। কোম্পানি যদি লসে বা কিছুর কারণে যদি বন্ধ হয়ে যায়, ঠিক আছে। আর ইকুইটি শেয়ার হোল্ডার্সরা কোন সময় পাইব, প্রথম প্রিফারেন্স শেয়ার হোল্ডার্সরা পাইব, তারপরেই ইকুইটি শেয়ার হোল্ডার্সরা পাইব। মেবি যদি প্রফিট বাঁচে না তারা পাইতো না, আর যদি ক্যাপিটালের টাকাও বাঁচে না তা তারা পাইতো না। এরপরে দেখো এখন দেখো ইকুইটি শেয়ার হোল্ডার্সরা কারা, তারা কিন্তু ওনার্স অফ দ্য কোম্পানি থাকে, ঠিক আছে। তারা প্রিফারেন্স শেয়ার হোল্ডার্সের পরে টাকা পায় সবসময়, ঠিক আছে। এইগুলা জিনিসটা মনে রাখো। আমি তো দেখো দুটা ডেফিনেশন একলগে বুঝেছি, তো তোমরা ক্লিয়ার হয়ে গেছে। এখন দেখো ডিফারেন্সটা পড়ি। ডিফারেন্সের নাম্বার 1 পয়েন্ট কী হইলো দেখো, দ্য ডিভিডেন্ড ইজ পেইড টু ইকুইটি শেয়ার হোল্ডার্স আফটার পেইং ডিভিডেন্ড টু অল শেয়ার, মানে সবরে টাকা দেওয়ার পরে ইকুইটি শেয়ার হোল্ডার্সরা টাকা পাইব। এরপরে দেখো প্রিফারেন্স শেয়ার্স, আমি ওখানে ডেফিনেশন বুঝাইছি। দেখো প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স গেট এ ফিক্স রেট অফ ডিভিডেন্ড বিফোর ইকুইটি শেয়ার হোল্ডার্স, তারা একটা ফিক্স রেটে পায় আর ইকুইটি শেয়ার হোল্ডার্সের আগে পায়, ঠিক আছে। তারপরে দেখো ভোটিং রাইটস, ইকুইটি শেয়ার হোল্ডার্স গেট অল ভোটিং রাইটস ইন এ কোম্পানি, তারা ভোটিং রাইট পায়। এরপর দেখো প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স তারা নো ভোটিং রাইট লেখা আছে দেখো। এরপরে দেখো প্রিফারেন্সের মিজে কিতা লেখা আছে দেখো, নো প্রিফারেন্স ফর ডিভিডেন্ড এন্ড রিটার্ন অফ ক্যাপিটাল অন ওয়াইন্ডিং অফ দ্য কোম্পানি, মানে তারা যে সময় কোম্পানি যদি বন্ধ হয়ে যায় এই সময় কিন্তু ইকুইটি শেয়ার হোল্ডার্সরা টাকা পাইতোই না, লেখা আছে দেখো নো প্রিফারেন্স ফর ডিভিডেন্ড অ্যান্ড রিটার্ন অফ ক্যাপিটাল অন ওয়াইন্ডিং আপ অফ দ্য কোম্পানি, ঠিক আছে। মানে যদি কোম্পানি বন্ধ হয়ে যায় তারা কোনো প্রিফারেন্স পাইতো না যে টাকা তারা ঘুরে পাইব করিয়া, যেটা টাকা তারা ক্যাপিটাল ইনভেস্ট করছে। বাট দেখো প্রিফারেন্স শেয়ার হোল্ডার্সরা কিতা দেখা লেখা আছে, প্রিফারেন্স ইন পেমেন্ট অফ ডিভিডেন্ড অ্যান্ড রিটার্ন অফ ক্যাপিটাল অন ওয়াইন্ডিং আপ অফ দ্য কোম্পানি, কোম্পানি যদি ওয়াইন্ড আপ হয়ে যায় তারা কিন্তু প্রিফারেন্স পাইব, তারা টাকাটা ঘুরাইয়া পাইব। তারপরে দেখো ওনারশিপ, দে আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি অ্যান্ড পার্টিসিপেট ইন ইলেক্টিং বোর্ড অফ ডাইরেক্টর্স, মানে তারা কিতা হইলো তারা রিয়েল ওনার্স। আমি তোমার আগে খুঁজছি ডেফিনেশন অফ দ্যাট ইকুইটি শেয়ার হোল্ডার্স আর দ্য ওনার্স অফ দ্য কোম্পানি থাকে, ঠিক আছে। তারপরে দেখো প্রিফারেন্স শেয়ার্সও কিতা লেখা আছে, দে আর নট দ্য রিয়েল ওনার্স অফ দ্য কোম্পানি, ঠিক আছে। ক্লিয়ার হয়ে গেছে। দেখো এই ডেফিনেশন যেটা আমি তোমাদের আগে পড়াইছি, ডিফারেন্সটা পড়াইবার আগে ওইটা বালাটিকে মাথাত মনে রাখিও। সে তোমরা ডেফিনেশন যেটা আছে বা ডিফারেন্স যদি আয় পরীক্ষাত, সো তোমরা আরামসে তোমরা লিখতে পারবে। তারপরে দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন যেটা হইলো টাইপস অফ প্রিফারেন্স শেয়ার্স, ঠিক আছে। প্রিফারেন্স শেয়ার্সের ভর্তি টাইপস আছে যেটা তোমরা স্ক্রিনে দেখতে পারে, 8টা টাইপস, এক একটা করে ফর্মু। দেখো নাম্বার 1 হইলো কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার্স, ওইটার আন্ডারে কি তাই দেখো, দিস শেয়ার্স হ্যাভ এ রাইট টু ক্লেম ডিভিডেন্ড ফর দোজ ইয়ার্স অলসো ফর উইচ দেয়ার ওয়ার নো প্রফিটস। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, ঠিক আছে।
যেরকম এখন করোনার সময় ঠিক আছে একটা কোম্পানির বাবদ 2020 মধ্যে কোনো প্রফিট হয়েছে না 2021 কোনো প্রফিট হয়েছে না ঠিক আছে সো তারা কিতা প্রিফারেন্স শেয়ার হোল্ডার্সের টাকা দিতে পারবো না শেয়ার হোল্ডার্সের টাকা দিতে পারতো না বাট বাবো 2023 ঠিক আছে বা 2022 বাবো 2022 গিয়া তারা বহুত প্রফিট হয়েছে সো তারা প্রফিট হওয়ার পরে কিতা করছে তারা ওই যে 2020 আর 2021 যেটা প্রফিট তারা দিছে না মানে শেয়ার হোল্ডার্সরে যেটা টাকা দিছে না তারা 2020 গিয়া দিব মানে যেটা বুঝরাই নি কিতা আমি কিতা কইতে চাইলাম দ্যাট যে সময় লস যেটা আসিল মানে আগের যেটা তারা পাওনা আসিল ওইটা তারা দিতে লাগবো মানে যারা কিউমুলেটিভ প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স থাকবো তারারে কিন্তু তুমি যদি লস থাকে লসের সময় তো টাকা দিতেই পারতাই না যে সময় প্রফিট হইব আগের যেটা তারা পাওনা থাকে ওইটা দিতেই লাগবো এরপরে যে সময় 2023 টাকা তুমি পরে দো ওইটা আলাদা কথা বাট আগে যেটা টাকা দিছো না ওইটা দিতে লাগবো সো দেখো তারপরে নেক্সট কিতা নন কিউমুলেটিং ওইটার মধ্যে কিতা লিখবা দেখো ইংলিশে লিখতে গেলে দ্য হোল্ডার্স অফ দিস শেয়ার্স হ্যাভ নো ক্লেম ফর দ্য এরিয়াস অফ ডিভিডেন্ড মানে তারা যেটা লস হয়েছে লস পিরিয়ড যেটা থাকবে যেমন 2021 যেটা থাকবো ওইটা যেটা লসের লিগে তারা টাকা পাইছে না ডিভিডেন্ড যেটা পাইছে না তারা এটা ক্লেম করতে পারতো না বাট কিউমুলেটিভ যেটা থাকবো তারা ক্লেম করতে পারবো ঠিক আছে ক্লিয়ার এই দুইটা তারপরে দেখো নেক্সট হইলো কিতা দেখো রিডিমেবল প্রিফারেন্স শেয়ার্স রিডিমেবল প্রিফারেন্স শেয়ার্সও আমরা কিতা জানি দেখো নর্মালি দ্য ক্যাপিটাল অফ এ কোম্পানি ইজ রিপেড অনলি এট দ্য টাইম অফ লিকুইডেশন নাইদার দ্য কোম্পানি ক্যান রিটার্ন দ্য শেয়ার ক্যাপিটাল নর দ্য শেয়ার হোল্ডার্স ক্যান ডিমান্ড ইটস রিপেমেন্ট ঠিক আছে মানে কইছে দ্যাট নর্মালি কিতা হয় তুমি তোমার যেটা ক্যাপিটাল ইনভেস্ট করছো ওইটা তুমি ক্লেম করতে পারতে না বাট রিডিমেবল প্রিফারেন্স শেয়ার্সও কিতা হয় একটা পোর্শন থাকে কোম্পানির ঠিক আছে মানে একটা পোর্শন থাকে একটা অ্যামাউন্ট ওইটা তুমি রিডিম করতে পারবা মানে কিছু কিছু যেটা প্রিফারেন্স শেয়ার্স থাকে তুমি কোম্পানি যেটা কিনছো রিডিমেবল প্রিফারেন্স শেয়ার্স কিনছো সো এটা কিতা হয় তুমি ওইটা ক্লেম করতে পারবা কোম্পানি যদি বন্ধ না হয় তবে তুমি ক্লেম করতে পারবা ঠিক আছে আর ইররিডিমেবল প্রিফারেন্স শেয়ার্সও কিতা হইব দেখো দ্য শেয়ার্স উইচ ক্যানট বি রিডিমড আনলেস দ্য কোম্পানি ইজ লিকুইডেটেড আর নোন এজ ইররিডিমেবল প্রিফারেন্স শেয়ার্স ঠিক আছে তারপরে দেখো নেক্সট হইল তোমরা পার্টিসিপেটিং প্রিফারেন্স শেয়ার্স ওইটার মধ্যে কী হয় আমি তোমরা বাংলাতে বুঝাই দেখো আমি বাংলাতেই কইলাম বাট স্টিল দেখো ওইটার মধ্যে কী হয় সাপোজ একটা কোম্পানির প্রফিট হয়েছে ঠিক আছে প্রফিট থেকে তো ফার্স্টে আমরা কারে দিই প্রিফারেন্স শেয়ার হোল্ডার্সরে দিই ঠিক আছে গেল তারপরে যেটা টাকা থাকে ওইটা আমরা কারে বাটি দিই ইকুইটি শেয়ার হোল্ডার্স বা বাকি শেয়ার হোল্ডার্সরে বাটি দিই ঠিক আছে তারপরেও যদি টাকা বাঁচি যায় ঠিক আছে ওইটাও কিন্তু আবার প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স আর ইকুইটি শেয়ার হোল্ডার্সের মধ্যে ডিভাইড হয় ঠিক আছে কোন রেটে ডিভাইড হয় এটা আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনও লেখা থাকবে দেখো আমি তোমরা একটা টানে আমি ফরিয়া বুঝাইলাম দেখো দ্য হোল্ডার্স অফ দিস শেয়ার্স পার্টিসিপেট ইন দ্য সারপ্লাস প্রফিট অফ দ্য কোম্পানি দে আর ফার্স্টলি পেড এ ফিক্স রেট অফ ডিভিডেন্ড অ্যান্ড দেন এ রিজনেবল রেট অফ ডিভিডেন্ড ইজ পেড অন ইকুইটি শেয়ার্স ঠিক আছে এটা বুঝছি ইফ সাম প্রফিটস রিমেইন আফটার পে these dividends, then preference shareholders participate in the surplus profits. The mode for dividing surplus profits between preference shares and equity shareholders is given in Article of Association. So দেখো আমরা পার্টিসিপেটিং প্রিফারেন্স শেয়ার্স বুঝছি এখন নেক্সট কিতা আছে হইলো নন পার্টিসিপেটিং প্রিফারেন্স শেয়ার্স দেখো একটা ফলে এটার অপোজিটটা আমরা ফার্মো দেখো দ্য শেয়ার্স অন উইচ অনলি এ ফিক্সড রেট অফ ডিভিডেন্ড ইজ পেড আর নোন এজ নন পার্টিসিপেটিং প্রিফারেন্স শেয়ার্স ঠিক আছে দ্য শেয়ার্স ডু নট ক্যারি দ্য এডিশনাল রাইট অফ শেয়ারিং অফ প্রফিটস অফ দ্য কোম্পানি মানে যদিও টাকা বাঁচি যায় তারা একবার দিয়া আর পর ইকুইটি শেয়ার হোল্ডার্সরা দিয়া সো নন পার্টিসিপেটিং প্রিফারেন্স শেয়ার্স যারা থাকবো তারা পাইতো না ঠিক আছে তারপরে দেখো নেক্সট হইলো কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার্স এটা কিতা লেখা আছে দেখো দ্য হোল্ডার্স অফ দিস শেয়ার্স মে বি গিভেন এ রাইট টু কনভার্ট দেয়ার হোল্ডিংস ইন্টু ইকুইটি শেয়ার্স আফটার এ স্পেসিফিক পিরিয়ড মানে কইছে আমরা কিতা পড়লাম টাইপস অফ প্রিফারেন্স শেয়ার্স পড়লাম মানে এটা কইছে দ্যাট দ্য হোল্ডার্স অফ দিস শেয়ার্স মানে যারা হোল্ডার্স থাকবো মানে প্রিফারেন্স শেয়ার হোল্ডার্স থাকবো তারা নিজের শেয়ার্সরে একটা টাইমের পরে ইকুইটি শেয়ার্সও কনভার্ট করতে পারবো ওইটারে কিতা কয় কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার্স আর একটা লাস্ট যেটা হইলো এটা হইলো নন কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার্স এটা কিতা হইব দেখো বহুত সিম্পল দ্য শেয়ার্স উইচ ক্যানট বি কনভার্টেড ইন্টু ইকুইটি শেয়ার্স আর নোন এজ নন কনভার্টেবল প্রিফারেন্স শেয়ার্স ঠিক আছে আই থিঙ্ক তোমরা ক্লিয়ার হয়ে গেছো হইব আমি জানি তোমরা বহুত কষ্ট হওয়ার অনলাইনের লেগা ঠিক আছে আমিও ট্রাই করলাম অফলাইন ক্লাস স্টার্ট করার ঠিক আছে অ্যান্ড তোমরাও মানুষ অ্যাড করো যাতে যদিও 8 থেকে 10 জন যদি হয়ে যায় তো আমি অফলাইন ক্লাসটা স্টার্ট করে দেবো বুঝছো